গল্পকরণে আপনারা শুনছেন পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ। আজকে 10ম পর্ব। 3। ভারতীয় তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো। এই বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। জেনারেল উবান ছিলেন এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল। 1962 সালের শেষ দিকে এই ফোর্স গড়ে উঠেছিল। 71 সালের এই জেনারেল উবানই ছিল মুজিব বাহিনীর প্রশিক্ষক। পার্বত্য চট্টগ্রামের চূড়ান্ত অপারেশনের সময় কেবল মুজিব বাহিনী নয়, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স নামের সেই আনকনভেনশনাল বাহিনীকেও ভারতীয় পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করায়। এই ফোর্সের দায়িত্ব ছিল পার্বত্য চট্টগ্রামে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে বের করা এবং নিশ্চিহ্ন করা। রাঙ্গামাটি ও সংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া এই স্পেশাল ফোর্স গড়ে ওঠার সময় সমস্ত আর্থিক অবকাঠামো ও প্রশিক্ষণ সহায়তা দিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। মুজিব বাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহৃত দেরাদুনের অবকাঠামোর প্রায় সবই CIA-এর সহায়তায় তৈরি হয়, মূলত এই স্পেশাল ফোর্সকে প্রশিক্ষণ দেওয়ার জন্যই। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনীর পার্বত্য চট্টগ্রাম দিয়ে অভিযান শুরু হয় নভেম্বরের শেষের দিকে। ব্রিটিশ সরকারের পার্বত্য চট্টগ্রামকে প্রশাসনিক 3টি সার্কেলে বিভক্ত করে 3 জনকে সার্কেল চিফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে চাকমা সার্কেল চিফ রাজা ত্রিবিদ রায় মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সরকারের সমর্থক ছিলেন। বান্দরবন সার্কেলের চিফ অংশু প্রুয়ে চৌধুরী নিরপেক্ষ অবস্থান নেন এবং মং সার্কেল চিফ মং প্রুয়ে সাই চৌধুরী মুক্তিযুদ্ধে যোগ দেন। পূর্ব পার্বত্য চট্টগ্রাম জুড়ে বিভিন্ন মানব গোষ্ঠীর অনেক সদস্য স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে যোগ দেন। তবে রাজা ত্রিবিদ রায় এবং বৌদ্ধ খ্রিস্ট প্রচার সংঘের সভাপতি বিশুদ্ধানন্দ মহাথেরোর ভূমিকার কারণে এই প্রচারণায় ব্যাপকতা পায় যে স্থানীয় মানব গোষ্ঠীগুলো বাঙালিদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। পাকিস্তান আমলে পার্বত্য চট্টগ্রামে আওয়ামী লীগের বিশেষ অস্তিত্ব ছিল না। 70-এর নির্বাচনের কেন্দ্রীয় পরিষদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী রাজা ত্রিবিদ রায় আর প্রাদেশিক পরিষদে অংশুপ্রিয় চৌধুরী ও মানবেন্দ্র নারায়ণ লার্মা। এরা কেউই আওয়ামী লীগের সদস্য ছিলেন না। মানবেন্দ্র নারায়ণ লার্মা ছাত্রজীবনে বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন, ফলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর বিপক্ষে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র প্রতিরোধ ছিল অতি ক্ষীণ। ঠিক এই পটভূমিতে ডিসেম্বরে এই এলাকায় শুরু হয় জেনারেল উবানের মুজিব বাহিনী ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের অভিযান। ভারতের সঙ্গে যুক্ত বিভিন্ন সীমান্ত পথে মুজিব বাহিনীর সদস্য ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এর সদস্যরা ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পানিছড়িতে প্রবেশ করে। একদল চাকমা তাদের অভ্যর্থনা জানাতে যায়। এদের জন্য তারা একটি খাসিও সঙ্গে নিয়েছিল। মুজিব বাহিনী ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এর সদস্যরা খাসিটি নিলেও অভ্যর্থনাকারী সবাইকে হত্যা করে। এরপর তারা পানছড়ির পাহাড়ি গ্রামগুলোতে হামলা শুরু করে, বাড়িঘরে লুটপাট চালায় এবং আগুন লাগিয়ে দেয়। যাকে সামনে পায় তাকে হত্যা করে এবং মেয়েদের ধর্ষণ করে। তাদের হামলায় সেদিন পানছড়িতে 32 জন নিহত হন। পানছড়ি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে তারা 176টি বাড়িঘর জ্বালিয়ে দেয়। 14 ডিসেম্বরও তারা 22 জনকে হত্যা করে। নিরস্ত্র বেসামরিক মানুষের উপর উল্লেখিত ধাঁচের আক্রমণ চলে একসময় পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে এবং তা অব্যাহত থাকে 71-এর 16 ডিসেম্বর পরবর্তী কয়েক সপ্তাহ। 1972-এর 15 ফেব্রুয়ারি গড়ে ওঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং আনুষ্ঠানিকভাবে তার প্রায় 1 বছর পরে গড়ে ওঠে এই সংগঠনের সশস্ত্র শাখা শান্তিবাহিনী। শান্তিবাহিনী গড়ে ওঠার অন্যতম তাৎক্ষণিক কারণ ছিল পাহাড়ি গ্রামগুলোকে মুক্তিযোদ্ধাদের প্রকৃত ভারত নিয়ন্ত্রিত মুজিব বাহিনী ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স তাণ্ডব থেকে রক্ষা তথা শান্তি স্থাপন করা। মানবেন্দ্র নারায়ণ লার্মা ছিলেন 1973-এর নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদের হাতে গোনা স্বল্প সংখ্যক বিরোধী দলীয় সদস্যদের একজন। তিনি 70-এর নির্বাচনেও প্রাদেশিক পরিষদ সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত হন। সেই সূত্রে স্বাধীনতার পরবর্তী গণপরিষদেরও সদস্য ছিলেন। সংবিধান প্রণয়নকালে পরিষদের সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ দলীয় সদস্যদের দ্বারা পার্বত্য চট্টগ্রামের
মানব গোষ্ঠীগুলোর জাতিগত স্বাতন্ত্র্যের স্বীকৃতি বিষয়ে লারমার সংসদীয় আবেদন 2 দফা অগ্রাহ্য হওয়ায় তিনি পরিষদ কক্ষ থেকে ওয়াকআউট করে প্রতিবাদ জানান। ভারতের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং জেনারেল ওবানের প্রশিক্ষিত মুজিব বাহিনী দ্বারা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর নিগ্রহ ও তার কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদে তাদের জাতিগত পরিচয়ের বিষয়টি অগ্রাহ্য হওয়ার অভিজ্ঞতা নিয়েই মানবেন্দ্র লারমা ও বীরেন্দ্র কিশোর রোজায়া এর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে কার্যক্রম শুরু হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির। এই সংগঠনের সামরিক শাখা হল শান্তি বাহিনী, 1973 সালে যার আনুষ্ঠানিক প্রতিষ্ঠা। এই শান্তি বাহিনীকে মোকাবেলায় শেখ মুজিব ভারতের কাছে সুনির্দিষ্ট সামরিক সহায়তা চেয়েছিল। বাংলাদেশ থেকে ভারতীয় সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনাবাহিনীর একটি ব্রিগেড রেখে দেওয়া হয়েছিল চট্টগ্রামের কক্সবাজারে এবং ওই ব্রিগেড 1972 সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালিয়ে তবেই দেশে প্রত্যাবর্তন করে। কক্সবাজার ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড উপস্থিত গোপন রেখেই 72-এর 12 মার্চ জানানো হয়েছিল বাংলাদেশ থেকে সব ভারতীয় সৈন্য চলে যাচ্ছে। কিন্তু কিছুদিন পর মার্চের শেষে এই বিষয়টি গণমাধ্যমে নিয়ে আসেন তরুণ এক মার্কিন সাংবাদিক। সরকার প্রথমে গণমাধ্যমের এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করলেও পরে অধিকতর বিব্রত অবস্থা এড়াতে পূর্বতন ভাষ্য প্রত্যাহার করে নেয়। বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক বয়ানে বরাবরই 1976 সালে বাঙালিদের পুনর্বাসনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম সংকট শুরু বলে ভুলভাবে দেখানো হয় এবং এর সঙ্গে এসএফএফ ও মুজিব বাহিনীর কোনো যোগসূত্র দেখাতেও মোটা দাগে তারা ব্যর্থ হন। স্বাধীনতার পর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের 1964-তে অবলুপ্ত স্পেশাল স্ট্যাটাস পুনঃপ্রতিষ্ঠা করা হয়নি। অন্য যে কোনো জেলার চাইতেও পার্বত্য জেলাগুলোর সরকারি প্রশাসনকে অধিকতর ক্ষমতা প্রদান করা হয়। এর ফলে প্রশাসন ও পার্বত্য জনসাধারণের মাঝে পারস্পরিক অবিশ্বাস তৈরি হবার অবকাশ সৃষ্টি হয়েছিল। 1975-এর জুন মাসে বাকশাল সরকারের প্রেসিডেন্ট শেখ মুজিব রাঙ্গামাটিতে আসেন। হাজার হাজার পার্বত্য অধিবাসীকে শেখ মুজিবের জনসভায় আনা হয় দূর দূরান্ত থেকে। সেই জনসভায় শেখ মুজিব সবাইকে বাঙালি হয়ে গিয়ে মূল ধারায় যুক্ত হবার আহ্বান জানান। এ সময় পাহাড়ি জনগণ সভাস্থল ত্যাগ করতে শুরু করে। এটা পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছিল যে কেউই শেখ মুজিবের বাঙালি হয়ে যাওয়ার আহ্বান ভালোভাবে নেয়নি। শেখ মুজিব পাহাড়িদের এই বলে সতর্কও করে দেন যে যদি তারা শান্তি বাহিনীর প্রতিরোধ আন্দোলনে যুক্ত হয় বা সমর্থন করে তবে সবাইকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। এই ভয়ঙ্কর পরিণতির মধ্যে ছিল সেনাবাহিনী পাঠানো এবং পাহাড়িদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে সেখানে বাংলা ভাষীদের অভিবাসন করা। এরপর থেকে সারা পার্বত্য চট্টগ্রামে সেনা পাঠানো শুরু হলো। দীঘিনালা, রুমা এবং আলীকদমে সেনানিবাস গড়ে তোলা হলো এবং ঘাগড়াতে একটি আনসার ব্যাটালিয়ন নিয়োগ দেওয়া হলো। শেখ মুজিবুরের আমলেই পাহাড়ে ব্যাপক নিপীড়ন, গ্রেফতার ও বেপরোয়া খুন ও ধর্ষণ শুরু হলো। গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেয়া হলো। পরবর্তীকালে এই নিপীড়ন বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। 1974 সালের প্রথম দিকে প্রথম সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রামে পাঠানো হয় এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে সেনা সদস্যদের স্থায়ীভাবে রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এতে স্থানীয় সার্কেল চিফ বা রাজারা সম্মত না হলেও শেষ পর্যন্ত 3টি ফ্রি স্টেশন ক্যান্টনমেন্ট নির্মাণের ক্ষেত্রে অসম্মতি জানালেন না। সরকার সিদ্ধান্ত নেয় খাগড়াছড়ির দীঘিনালায় একটি সেনানিবাস স্থাপনের এবং ওই বছরের শেষ দিকে দীঘিনালার সেনানিবাস নির্মাণের কাজে হাত দেয় মুজিব সরকার। পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েনের পর ভারতীয় সেনাবাহিনীর দেয়া দুটির মধ্যে একটি হেলিকপ্টার দিয়ে পার্বত্য চট্টগ্রামে তল্লাশি চালানো হতো। উল্লেখ্য, মানবেন্দ্র লারমার শ্বশুরবাড়ি ছিল দীঘিনালায়। চাকমা রাজা ত্রিবিদ রায় সহ পাহাড়ি জনগোষ্ঠীর একটি অংশ স্বাধীনতার যুদ্ধে পাকিস্তান বাহিনীকে সমর্থন ও সহযোগিতা করলেও সংখ্যাগরিষ্ঠ পাহাড়ি জনগোষ্ঠী নিরপেক্ষ ভূমিকা পালন করে গিয়েছিল। যুদ্ধের পুরো সময়কালে পাহাড়ি জনগণের বৃহদাংশ তাদের নির্লিপ্ত ও নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছিল। এদেরই ছোট একটা অংশ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল। কিন্তু যুদ্ধের শেষ ভাগ থেকে শুরু করে সদ্য স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা ও অন্যান্য অস্ত্রধারী পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলা শুরু করল। তাদের গ্রামের পর গ্রাম তছনছ ও লুটতরাজ করল। তারা পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রা তছনছ করে দিল,
যুদ্ধজয়ের পুরো ডিসেম্বর মাস জুড়ে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে আসল সন্ত্রাস ও সন্ত্রাসী তৎপরতা প্রথম শুরু করল সদ্য স্বাধীন দেশের নতুন সরকার। রক্ষী বাহিনী নামানো হলো এবং তারা পাক বাহিনীর সহযোগীদের খুঁজে বের করা ও তাদের লুকানো অস্ত্র গোলাবারুদ উদ্ধারের নামে অত্যাচার, নির্যাতন আর ধ্বংস লুটতরাজের এক শেষ করে ছাড়ল। এটা ঠিক যে যুদ্ধের শেষ দিকে পাকিস্তানি বাহিনী পাহাড়ি জনগোষ্ঠীর থেকে রাজাকার ও মুজাহিদ বাহিনীতে সদস্য সংগ্রহ করেছিল, কিন্তু রক্ষী বাহিনীর এসব অপারেশনে শত শত নিরপরাধ ও নিরীহ পাহাড়ি নারী, পুরুষ, শিশু নির্মম নিপীড়ন, নির্যাতনের শিকার হয়। অধ্যায় ৭৪-এর দুর্ভিক্ষ। ১. প্রকৌশল ও জাহাজ নির্মাণ সংস্থার চেয়ারম্যানের ঢাকার বাসা। সন্ধ্যার দিকে দারোয়ানের নজর এড়িয়ে কিভাবে যেন ৬ সদস্যের একটি অভুক্ত পরিবার বাসায় ঢুকে পড়ল। হাতের সাথে সেঁটে থাকা চামড়া, জলজলে চোখ, পশুর মতো। কোলের বাচ্চাটির নাক, মুখ ও চোখে মাছি ভনভন করছে। পরিবারের কর্তাটি ভাত চাইল না। চেয়ারম্যানের স্ত্রীর কাছে মিনতি করল ফ্যান, ভাতের মার দিতে। এই হৃদয় বিদায়ক দৃশ্য দেখে গৃহকর্তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, ঠোঁট কেঁপে কেঁপে উঠছে। বাচ্চাদের জন্য রান্না করা বুটের ডাল আর করুর রুটি সবই দিয়ে দিলেন তিনি পরিবারটিকে। ওরা যা না খেল তার চেয়ে এটু করল বেশি। অনেকদিন খেতে না খেতে খাওয়ার অভ্যাসটা চলে গেছে ওদের। বাড়িতে আর কোনো খাবার কিংবা হাতে কোনো পয়সা না থাকাতে পেট ভরে পানি খেয়ে সে রাতে ঘুমোতে গেল প্রকৌশল ও জাহাজ নির্মাণ সংস্থার চেয়ারম্যানের সন্তানেরা। স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ নামের এই ভূখণ্ডে অনেক আগে থেকেই খাদ্য ঘাটতি ছিল একটি নৈমিত্তিক ঘটনা। খাদ্য ঘাটতি ১৯৫০ সালেও ছিল ৫ লাখ টন। ৬০-এর দশকের শেষের দিকে তা বেড়ে প্রায় ১৫ লাখ টন হয়। ১৯৬৮ সাল থেকে পরপর ৩ বছর ভয়াবহ বন্যা হয়। ১৯৬৮ সালে ১৪,৪০০, ১৯৬৯ সালে ১৬,০০০ এবং ১৯৭০ সালে ১৬,৪০০ বর্গমাইল এলাকা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পত্তি নাশ সহ প্রায় ২২ লক্ষ টন ধান বিনষ্ট হয়। এমনকি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালেও বন্যা হয় এবং প্রায় ১৪,০০০ বর্গমাইল এলাকা প্লাবিত হয়। এতে প্রায় ৩ লক্ষ টন খাদ্যশস্য বিনষ্ট হয় এবং একই বছরে অভ্যন্তরীণ প্রাপ্তি ১১% হ্রাস পায়। ১৯৭৪ সালে দেশ দুবার বন্যার কবলে পড়ে। প্রথমবার সিলেটে এক আকস্মিক বন্যায় বিপুল ক্ষয়ক্ষতি সাধিত হয়। একই বছর জুলাই-আগস্টে সংঘটিত দেশব্যাপী বন্যা ছিল দেশের ইতিহাসে ভয়াবহতম। আকস্মিক বন্যায় দেশের সমস্ত বোরো ফসল বিনষ্ট হয়। এতে মোট ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১.৫ লক্ষ টন। চাষযোগ্য বিল ও হাওর অঞ্চলে প্রধান ফসল বোরো ধান পুরোপুরিভাবে ক্ষতির সম্মুখীন হয়। মাঝ বছরই বন্যায় দেশের মোট এলাকায় প্রায় ১/৩ বিপর্যয়ের শিকার হয় এবং বন্যা কবলিত হয় প্রায় ৩ কোটি লোক। এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। প্রায় ১ কোটি একর জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এবং বিপুল সংখ্যক গবাদি পশু নিহত ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এই বন্যার পটভূমিতে রংপুরের বাসন্তী ও দুর্গা নামে ২ নারীর ছবি দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় ছাপা হয়েছিল। সেই ছবির ২ যুবতীর লজ্জা নিবারণের জন্য একটি শতচ্ছিন্ন মাছ ধরার জাল জড়িয়ে যে নিদারুণ অসহায় ভঙ্গিতে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন, তাতে ১৯৪৩ এর মতো একটা ভয়াবহ মন্বন্তরের সংকেত নির্দেশিত হয়েছিল। আগস্টের মাঝামাঝি আমনের বিছন যখন উঠছে, বন্যা তখন ভয়াবহ রূপ ধারণ করল। সদ্য রোয়া আমনের চারা সব নষ্ট হয়ে গেল। সেপ্টেম্বরের প্রথমে ব্রহ্মপুত্র আবারও বিপদসীমা অতিক্রম করল। আগের বন্যার পর রোয়া ধানে যা অবশিষ্ট ছিল, এবার সেটাও গেল। ১৯৭২ মার্চে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক নিউজ উইকের প্রচ্ছদ নিবন্ধ কাভার স্টোরি বাংলাদেশ ফাইট ফর সার্ভাইভাল এর স্পষ্ট বিবরণ ছিল, বাংলাদেশে খাদ্য ব্যবস্থাপনার সংকট দুর্ভিক্ষের জন্ম দিতে যাচ্ছে এবং দেশটিতে মানবিক বিপর্যয় ঘটবে। দেশ স্বাধীন হবার পর থেকেই দুর্ভিক্ষের আশঙ্কা করেছিলেন অনেকে।
তবে ভয়াবহ বন্যা সংঘটিত হবার আগে 1973 সালের জানুয়ারি থেকে শুরু করে 1974 সালের জুলাই মাস পর্যন্ত সময় ছিল দেশের জন্য সবচেয়ে বেশি সংকটজনক। 72-এর 22 জানুয়ারি দেশে ফিরে মার্চে মাওলানা ভাসানী প্রথম যে বিবৃতিটি দিয়েছিলেন তার মূল বিষয়বস্তু ছিল মহাদুর্ভিক্ষ অত্যাসন্ন। 73 সাল থেকে হু হু করে জিনিসপত্রের দাম বাড়ছিল। শিশু খাদ্যের দাম চলে গেল নাগালের বাইরে। শিশু খাদ্যের দাবিতে মিছিল হলো, তাতে যোগ দিলেন গরিব ও মধ্যবিত্ত পরিবারের মায়েরা। 1973 সালের মে মাসে মাওলানা ভাসানী খাদ্য ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে আমরণ অনশন শুরু করেন। ভাসানীর অনশনের খবরে সারা দেশ স্ফুলিঙ্গের মতো জেগে উঠল। মতিঝিলের ন্যাপ অফিসের দোতলার আমরণ অনশনরত ভাসানী শুয়ে থাকতেন। হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য মতিঝিলে ছুটে এসেছিল। অনশনের দ্বিতীয় দিনের সন্ধ্যায় 3টি গাড়ি নিয়ে শেখ মুজিব স্বয়ং এসে হাজির হলেন। মাওলানা ভাসানীর সাথে একান্তে আলোচনার পরে যখন তিনি ফিরে যাচ্ছেন, তখন সমাবেত জনতা খাদ্যের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে স্লোগান তুলে। হঠাৎ স্লোগান উঠল, ইয়াহিয়া গেছে যে পথে, মুজিব যাবে সেই পথে। এই স্লোগানে শেখ মুজিবের চেহারা তখন অগ্নিমূর্তি ধারণ করেছিল। 1973 সালের 10 অক্টোবর দেশের সুপরিচিত ও জনপ্রিয় দৈনিক গণকণ্ঠের সম্পাদকীয়তে শিরোনাম ছিল ভয়াবহ দুর্ভিক্ষের পদধ্বনি। একদিকে খাদ্য সংকট অভিযান ব্যর্থ হওয়ায় এবং অন্যদিকে চোরাচালান দমনে সরকারের ব্যর্থতা অব্যাহত থাকায় খাদ্য বিভাগের হাতে যে সামান্য খাদ্য মজুদ ছিল, প্রতিদিনের চাহিদা পূরণ করতে গিয়ে 1974 সালের জুন মাসের মধ্যে তা তলানিতে এসে ঠেকে। এভাবে বাংলাদেশ এক ব্যাপক খাদ্য ঘাটতির সম্মুখীন হয়। বিশেষজ্ঞরা অনেকদিন আগে থেকে এ ধরনের ভয়াবহ খাদ্য ঘাটতির ব্যাপারে অব্যাহতভাবে সতর্ক করে আসছিলেন। 1974 সালের মাঝামাঝি থেকে প্রায় প্রতিদিনেই জিনিসপত্রের দাম বাড়তে থাকে। জুন মাসে যেখানে প্রতি সের মোটা চালের দাম ছিল 3 টাকা 90 পয়সা, ক্রমাগত বেড়ে তা আগস্ট মাসে 4 টাকা 78 পয়সায়, সেপ্টেম্বর মাসে তা 6 টাকায় এবং অক্টোবর মাসে দাঁড়ায় 7 টাকা 16 পয়সায়। 1971 থেকে 72 সালে যেখানে মাঝারি মানের 1 মণ চালের দাম ছিল 57 টাকা 10 পয়সা, 1974 থেকে 75 সালে তা বেড়ে দাঁড়ায় 244 টাকা 40 পয়সায়। 1974 সালে প্রায় সকল সামগ্রীর মূল্য 300 থেকে 400% বৃদ্ধি পায়। এভাবে 1974 সালের শুরু থেকেই সারা দেশে দুর্ভিক্ষের প্রতিধ্বনি শোনা যেতে থাকে। ইতিমধ্যেই খাদ্যের অভাবে দেশের লোক অনাহার ও অর্ধাহারে দিন কাটাচ্ছিল। কর্মসংস্থান না থাকায় এবং দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় এ সময় গ্রামাঞ্চলে গরিব লোকজন দলে দলে শহরাঞ্চলে এসে ভিড় জমাতে থাকে। এ অবস্থায় দেশের বিরোধী রাজনৈতিক দল এবং সংবাদপত্র সমূহ বারংবার সরকারকে সতর্ক করে দিলেও সরকার অব্যাহতভাবে দাবি করতে থাকে যে পরিস্থিতি পুরোপুরিভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। রংপুরে যখন ব্যাপক আকারে দুর্ভিক্ষ দেখা দেয়, তখনও খাদ্যমন্ত্রী গোত্তা জাতিকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে খাদ্যমূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা একটি সামাজিক ব্যাপার মাত্র। তিনি দাবি করেছিলেন যে সরকারের হাতে যথেষ্ট চালের মজুদ রয়েছে। সরকারের দলের নেতারা তখন এই পরিস্থিতির জন্য ব্যবসায়ী, মজুদদার, কালোবাজারি ও চোরাচালানিদের দায়ী করে বলেছিলেন যে তারা খাদ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। তারা বলছিলেন সমাজবিরোধী এবং রাষ্ট্রবিরোধী লোকেরাই এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী। এপ্রিল মাসেও খাদ্যমন্ত্রী ফণীভূষণ মজুমদার আশ্বাস দিয়ে বলেন যে সংকট থেকে উত্তরণের জন্য প্রতি মাসে 2 লাখ টন করে খাদ্যশস্য আমদানি করা হচ্ছে, কিন্তু বাস্তবে এই বক্তব্য ছিল অসত্য। দেশের অসংখ্য দরিদ্র লোক ক্ষুধার তাড়নায় মিষ্টি আলু, কচু, কলার থোর, চালের কোড়া, ভাতের মার এবং নানা রকম লতাপাতা খেয়ে জীবন ধারণ করতে বাধ্য হল। অনশনকে যদি দুর্ভিক্ষের একটা পর্যায় বলে মনে করা হয়, তাহলে 1971 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। তখন থেকে সোনার বাংলার মাটিতে অসংখ্য লোক অনাহারে অর্ধহারে থেকে থেকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল। উত্তরাঞ্চলের জেলাগুলোতে কৃষকেরা তাদের জমি জিরাত বিক্রি করে খাদ্য কিনতে বাধ্য হয়। সে সময় হিসেব করে দেখা গেছে যে উত্তরবঙ্গে 1 লাখ বিঘা জমি হস্তান্তরের দলিল সম্পাদিত হয়েছে। এসব জমি প্রধানত আওয়ামী লীগের স্থানীয়
চাইরা সস্তায় কিনে নেয়। জনগণের অবর্ণনীয় দুর্দশাকেও আওয়ামী লীগের নেতারা সম্পদ সৃষ্টির সুযোগ হিসেবে গ্রহণ করেছিল। 2. কমলাপুর স্টেশন ও তোপখানা রোডের ফুটপাতে প্রতিদিন 8 থেকে 10টা মৃতদেহ পড়ে থাকত। বামপন্থী রাজনৈতিক ও বুদ্ধিজীবী হায়দার আকবর খান রনু পার্বতীপুর রেল স্টেশনে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে অসংখ্য মৃত ও মৃতপ্রায় মানুষকে পড়ে থাকতে দেখেন, যাদের গায়ে পা না দিয়ে চলা সম্ভব ছিল না। জুতার তলায় চামড়া খেয়েও ক্ষুধার্ত মানুষ ক্ষুণ্ণিবৃত্তির চেষ্টা চালাত। গাইবান্ধা স্টেশনে 19 আগস্ট 88 ডাউন লোকাল ট্রেন এসে ভিড়েছে। প্ল্যাটফর্মে পড়ে থাকা ক্ষুধায় মৃতপ্রায় লোকটা বুক ঘষে গিয়ে বেচারির যাত্রীর উগলে ফেলা বমির ভাতগুলো গোগ্রাসে চেটে নিচ্ছে। দুর্ভিক্ষ নিয়ে লিখতে গিয়ে পত্রিকায় লিখলেন এক কলাম লেখক। কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী পত্রিকায় কিছু লিখতে না পারার বেদনায় লিখলেন, বন্ধুগো, আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে। কি বিষ? কেন আমরা নীল হয়ে উঠেছি তা বলতে দেবেন না সম্পাদক সাহেব। পত্রিকার দুর্ভিক্ষের খবর সেন্সর করা হচ্ছিল। এত সব সেন্সরের মাঝেও পত্রিকার শিরোনাম হল ত্রাণ শিবিরগুলোতে ক্ষুধা আর মৃত্যুর হাহাকার। দৈনিক জনপদ, আশ্রিত মানুষ কি নামবে ভিক্ষুকের মিছিলে? বাংলার বাণী, আমরা কোথায় যাই? দৈনিক বাংলা, সন্তান বিক্রি করা হয়েছে যত্রতত্র সর্বত্র। নারীর দেহ বিক্রি করা হয়েছে রাজধানীতে। সংখ্যা প্রকাশ করেছে সংবাদপত্র। এ নগরী যেন রমণীকুলের হাট না হয়ে দাঁড়ায়। তারপর লাশের পালা শুরু। শেরপুরে যে মানুষটি কটি রাতে রাস্তায় ঢুকছিল, কি আশ্চর্য! পরদিন রাতে তারা নিশ্চুপ, একদম অনর। ক্ষুধার্ত মানুষের আত্মচিৎকারে ঘুম ভাঙ্গার শিরোনাম হল রাজধানীর প্রতিবেদনে। গ্রামের জরিপ বেরোল সাংবাদিকদের চেষ্টায়। দেখা গেল শতকরা 80টি পরিবারের হাতে সপ্তাহে কাটাবার খাদ্য নেই। জমি বিক্রি করে চলল জলের দরে। সিলেটে অনাহারক্লিষ্ট পিতামাতা হত্যা করল কন্যাকে। রাজধানীর পথে পথে বিস্ময়, এরা জীবিত না কঙ্কাল। কবি শামসুর রহমানের কলমে বিস্ময়, হে খুন বাংলাদেশ। বগুড়ায় চেষ্টা চলল হাঁস মুরগির খাদ্য খেয়ে বাঁচা যায় কিনা। কলার ভেদভূমি থেকে যারা বাঁচল তাদের কেউ আত্মহত্যা করল, কেউ আত্মীয়াকে দেহদানে নামল। যে কবির কলম 69 লিখেছিল ঐতিহাসিক সংবাদ শিরোনাম, মৃতের জানাজা মোরা কিছুতেই করিব না পাঠ, কবরের ঘুম ভাঙে, জীবনের দাবি আজ এতই বিরাট। তিনি আবার 74 উচ্চারণ করলেন, রাজপথে এসব শিশুর কঙ্কাল মাতৃস্তন্যহীন। দধিচির হাট ছিল এর চেয়ে আরো কি কঠিন। তারপর এলো নঙ্গরখানার পদাবলী। লাইনে অভুক্ত মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে ফুরিয়ে যায় খাবার। স্রেফ ভুসিগুলো তুলে দেয়া হয় পাতে। গ্রামে গ্রামে আরেক মাতম, লঙ্গরখানাকে ওরা ভয় পায়। সারাদিনে একবার খেতে দেয়। ঢাকা ডাইজেস্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর হিসেব মতে ওই সময় 50 লাখ নারী নগ্ন দেহে ছিল এবং পরিধেয় বস্ত্র বিক্রি করে তারা চাল কিনে খেয়েছে। সেই সময় দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আফতাব আহমেদ জালপরা বাসন্তী শিরোনামে বিখ্যাত ছবিটি তোলেন। ইত্তেফাকের প্রথম পাতায় ছাপা হয় সেই ছবি। বাংলাদেশের দুর্ভিক্ষের রূপ সারা দুনিয়াতে এই ছবির মধ্য দিয়েই মূর্ত হয়। ছবিতে দেখা যায় বাসন্তী নামের এক যুবতী তার সমস্ত শরীরে মাছ ধরার জাল জড়িয়ে লজ্জা নিবারণের জন্য মিথ্যে সান্ত্বনা বুকে নিয়ে কলাগাছের ভেলায় চড়ে কলাগাছের পাতা সংগ্রহ করছে। সেই ভেলায় আরেকজন নারী, দুর্গতি রানী, বাঁশ হাতে ভেলার অন্য প্রান্তে বসে নিয়ন্ত্রণ করছেন বন্যার পানিতে ভেসে চলা ভেলাটিকে। চরম দারিদ্র আর তার সাথে মিলিত ক্ষুধার দুঃসহ প্রতিচ্ছবি হয়ে উঠে ছবিটা। দেশে বিদেশে তোলপাড় শুরু হয়। বাসন্তীর জাল পড়া ছবিটিকে ঘিরে বিব্রতকর অবস্থায় পড়ে ক্ষমতাসীন মুজিব সরকার। সরকারের পক্ষ থেকে ছবিটিকে উদ্দেশ্য প্রণোদিত ও ঘৃণ্য ষড়যন্ত্র বলে আখ্যায়িত করা হয়। অথচ কৌতূহল উদ্দীপক ব্যাপার হচ্ছে, ইত্তেফাকের সেই আলোকচিত্রী আফতাব আহমেদকে বাসন্তীর কাছে যে নিয়ে গিয়েছিল সে ছিল আওয়ামী লীগের গ্রাম পর্যায়ের এক কর্মী। তার নাম আনসার আলী। আফতাব আহমেদ পরবর্তীকালে 21 পদক পান।
আফতাব আহমেদ ছিলেন একজন মুক্তিযোদ্ধা, আলোকচিত্র সাংবাদিক। আমরা 1971-এর 16 ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের সময় জেনারেল নিয়াজি আত্মসমর্পণের দলিল পড়ছেন, সেই যে বিখ্যাত ছবিটা দেখি, সেটাও তুলেছিলেন আফতাব আহমেদ। আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বদা জোর প্রচার চালানো হয় জালপরা বাসন্তী ছবিটা সাজানো ছবি ছিল, কিন্তু ছবিটা সাজানো ছিল না। সবচেয়ে দুর্গত এলাকা ছিল রংপুর, ময়মনসিংহ, দিনাজপুর, সিলেট ও বরিশাল। সেপ্টেম্বরের শেষ দিকে যখন বেসরকারিভাবে কিছু লঙ্গরখানা গড়ে উঠেছিল, তখন সরকারিভাবে দুর্ভিক্ষ ঘোষিত হল। সরকারিভাবে লঙ্গরখানা চালু হতে থাকলো অক্টোবরের শুরুতে। প্রায় 6,000 লঙ্গরখানা দৈনিক 43.5 লাখ মানুষের মধ্যে রান্না করা খাবার বিলিয়েছে। অনেক অর্থনীতিবিদ, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বুদ্ধিজীবী এক বাক্যে দাবি করেছেন যে এই দুর্ভিক্ষ কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছিল এবং সে বছর বন্যা না হলেও অসংখ্য মানুষ অনাহারে মৃত্যুবরণ করত। শুধুমাত্র ক্ষমতাসীন মহল ও সরকারের অযোগ্যতা, অব্যবস্থাপনা ও দুর্নীতি নয়, সরকার এবং ক্ষমতাশীল এলিট গোষ্ঠীর অবহেলা আর উদাসীনতা ছিল এই দুর্ভিক্ষের জন্য বহুল অংশে দায়ী। অভিযোগ রয়েছে যে সে সময় ব্যাপক হারে খাদ্য চোরাচালানো অন্যতম প্রধান কারণ হিসেবে দুর্ভিক্ষের ভয়াবহতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল। যদিও নিরপেক্ষ গবেষণায় খাদ্য চোরাচালানকে দুর্ভিক্ষের কারণ হিসেবে শনাক্ত করা যায়নি। সারা দেশে স্থাপিত লঙ্গরখানাগুলোতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি, খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণে কারচুপি এবং আওয়ামী লীগের নেতা ও কর্মীদের ছত্র ছায়ায় সারা দেশে মজুতদারি ও চোরাচালান অব্যাহত থাকায় দুর্ভিক্ষে প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়নি। দুর্ভিক্ষের সময় যখন লঙ্গরখানা খুলে খিচুড়ি খাওয়ানো হতো, সেখানে ফাপড় দালালি করতে যেতেন আওয়ামী লীগের কিছু নেতা ও সংসদ সদস্য। লঙ্গরখানা তদারকির সময় তারা স্টেট এক্সপ্রেস 555 ব্র্যান্ডের বিলাতি সিগারেট ফুঁকতেন এবং তাও লুকিয়ে নয়, ক্ষুধার্ত মানুষের সামনে। তাদের নাইলনের দামি শার্টের বুক পকেটে রাখা থাকত সেই সিগারেটের প্যাকেট, যা জল জল করত বলে দৃষ্টিগোচর হতো। অথচ 555 ব্র্যান্ডের সিগারেট শতভাগেই চোরাচালানের মাধ্যমে দেশে ঢুকত এবং প্রতি প্যাকেটের দাম ছিল তখন 25 টাকা। 25 টাকায় তখন একটি দরিদ্র পরিবার কয়েকদিনের খাদ্যের সংস্থান করতে পারত। সরকারিভাবে জাতীয় সংসদে ঘোষিত তথ্য অনুসারে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা 27,500, তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা 1 লাখের বেশি। মোট লঙ্গরখানা খোলা হয়েছিল 5,862টি। লঙ্গরখানায় খাবার গ্রহীতাদের সব থেকে বড় অংশ অর্থাৎ 45% ছিল দিনমজুর আর 39% ছিল কৃষক। তবে দিনমজুরের মধ্য থেকে যদি কৃষি মজুরের আলাদা করা হয়, তাহলে এই দুর্গত মানুষের বেশিরভাগই ছিল কৃষক। অনেক দেশের মতো বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিয়মিত খাদ্য সহায়তা পেয়ে আসছিল। সমাজতান্ত্রিক কিউবার সাথে বাণিজ্য সম্পর্ক থাকার কারণে এবং সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ পাটকল সংস্থা থেকে কিউবায় 40 লাখ চটের বস্তা রপ্তানির সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র 1974-এর সেপ্টেম্বরে খাদ্য সহায়তা বন্ধ করার হুমকি দেয়। কারণ PL 480 অনুযায়ী খাদ্য সাহায্য পেতে হলে সেই দেশে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত কোনো দেশের সাথে বাণিজ্য করতে পারে না। সরকার আর সিপিবি ঘরানার বাম মহল দুর্ভিক্ষ মোকাবেলায় সরকারের ব্যর্থতাকে ঢাকতে মার্কিন খাদ্য সাহায্য না দেওয়াটাকেই প্রধান কারণ হিসেবে দেখিয়ে থাকে। অথচ অমর্ত্য সেনের গবেষণায় দেখা গেছে শেখ মুজিবুরের শাসনকালে 1974-এর মাথাপিছু চালের উৎপাদন সর্বোচ্চ ছিল, ফলে মার্কিন খাদ্য সাহায্য না পাওয়া দুর্ভিক্ষের জন্য দায়ী নয়। ময়মনসিংহ, রংপুর আর সিলেট জেলাতে দুর্ভিক্ষ সবচেয়ে বেশি আঘাত হেনেছিল। এই জেলাগুলোতে চালের উৎপাদন 1974 সালে বেড়েছিল যথাক্রমে 22, 17 ও 10 ভাগ। 1974-এর বন্যা অনেক আগে থেকে চালের দাম বাড়তে থাকে। বন্যার কারণে আমন চাষে যা ক্ষতি হয়েছিল তার কোনো প্রভাব দুর্ভিক্ষের প্রথম মাসগুলোতে ছিল না, কারণ সে আমন শস্য ঘরে তোলবার কথা ছিল নভেম্বর ডিসেম্বরে। আমনের বাস্তব ঘাটতির চেয়ে ঘাটতির গুজব ছিল জোরালো। এই সুযোগে ব্যবসায়ী ও মজুতদাররা খাদ্যশস্য বাজার থেকে হাওয়া করে দেয়। বস্তুত 74-এর দুর্ভিক্ষ বাংলাদেশের নব্য ধনিক শ্রেণীর সামনে সম্পদপুঞ্জি ভবনের একটি বড় দ্বার উন্মোচন করে দিয়েছিল।
দুর্ভিক্ষ সংগঠনের প্রভাব ছিল পরোক্ষ। কৃষকেরা সবচেয়ে বেশি কাজ করে এবং আয় করে আষাঢ় শ্রাবণের, অর্থাৎ জুন আগস্টে। সেই সময় বন্যা পানিতে কাজের সুযোগও নষ্ট হয়ে গিয়েছিল, ফলে কৃষক ও কৃষি মজুরের ক্রয় ক্ষমতা কমে গিয়েছিল মারাত্মকভাবে। শুধু গ্রামীণ কৃষক আর দিনমজুরই নয়, সাধারণ মধ্যবিত্তে জীবনে খাদ্যপ্রাপ্তি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। মধ্যবিত্তরাও ভাতের মার খাওয়া শিখল 1974 সালে। বাসায় বাসায় ভাতের মার খাওয়া শুরু হলো। তারা লবণ মিশিয়ে ভাতের মার খেত। মধ্যবিত্ত সচেতন বাঙালি এটাকে চরম অপমান ও অসম্মান হিসেবে নিয়েছিল। দুর্ভিক্ষ শহরে চাকরিজীবীদের জীবনে বিরূপ প্রভাব ফেলেছিল। অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা রেশনের কুড়ায় বানানো রুটির পোকা বেছে নাস্তা করে দামি গাড়িতে চড়ে অফিসে যেতেন। ভিক্ষুকরাও বাসায় বাসায় ঘুরে ভাত নয়, ভাতের মার চাইত, তাও সহজে পেত না। দারিদ্র্যের দুর্যোগ ও দুর্ভিক্ষ মোকাবেলায় বিদেশি সাহায্য সামগ্রী অধিকাংশ এই সময় বাজারে প্রকাশ্যে বিক্রি হতো। কম্বল, জ্যাম, টিনের খাদ্য, গুঁড়ো দুধ সবকিছুই বিশেষ মূল্য দিলে ঢাকার দোকানপাটে পাওয়া যেত। এক দূতাবাস হিসেবে দূতাবাসটি পশ্চিম ও দেশীয় নয়, বিদেশি সাহায্য ও সাহায্য সামগ্রীর 15%-এরও কম দুর্গত জনগোষ্ঠীর হাতে পৌঁছায়। শেখ মুজিবুরের ভাগ্নে শেখ মনিকে দুর্ভিক্ষের কথা জিজ্ঞেস করা হলে তিনি জোর দিয়ে বলেন যে, দোষ আমাদের সরকারের নয়, দোষ সেসব সরকারের যারা প্রতিশ্রুতি দিয়েও সময়মতো খাদ্যশস্য পৌঁছে দেয়নি। 74-এর দুর্ভিক্ষকালে রচিত হয়েছিল কবি রফিক আজাদের কবিতা ভাত দে হারামজাদা, যা সে সময়ে ব্যাপক সাড়া ফেলেছিল। শহরে মধ্যবিত্তের স্বপ্নভঙ্গের বেদনা আর অপমান বিস্ফোরণের মতো ঝরে পড়ে রফিক আজাদের কলমে। কবিতা দুটো বিস্ফোরণ লাইন ছিল, ভাত দে হারামজাদা, না হলে মানচিত্র খাবো। 3. দুর্ভিক্ষ চলাকালীন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার সময় পৃথিবীর দরিদ্রতম দেশ বাংলাদেশের নেতা শেখ মুজিব পৃথিবীর সবচাইতে ধনাঢ্য দেশ আমেরিকার ঐশ্বর্যের প্রতীক জন ডি রকফেলার এর সাথে আলাপ করেন। তিনি কিন্তু সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ে শেখ মুজিব ব্লেয়ার হাউসে আসতে পারেননি। রকফেলার বিলম্ব সত্ত্বেও শেখ মুজিবকে অত্যন্ত অমায়িকভাবে গ্রহণ করেন এবং সাক্ষাতের জন্য যতটা সময় প্রয়োজন তা দিলেন। হালকা সবুজ সোফায় সোজা হয়ে বসে হঠাৎ তার বাগ্নিসুলভ কণ্ঠস্বর চড়িয়ে মুজিব বললেন যে, বিদেশিরা যখন তার দেশের দারিদ্র্য নিয়ে কৌতুক করেন এবং বলেন যে তাকে 7.5 কোটি লোকের জন্য এদের মধ্যে অসংখ্য দুর্ভিক্ষে পীড়িত খাদ্য ভিক্ষা করতে হবে, তখন তিনি অত্যন্ত আহত বোধ করেন। পরদিন ওয়াশিংটন পোস্টে এই সাক্ষাৎকার নিয়ে লেখা হলো, মুজিব এমন সহজভাবে স্বভাবসুলভ উদ্ধত্তের নয়, কথা বলেন যে বাংলাদেশ যেন তার ব্যক্তিগত সম্পত্তি। বললেন, আমার কি আছে জানেন? আমার সম্পদ আছে। তিনি যে নিজেকে একজন স্পেশালিস্ট দাবি করছেন এবং তিনি যে নিজের ব্যক্তিগত সম্পত্তির কথা বলছেন না, এটা বুঝতে কম করেও মিনিটখানেক সময় লাগলো। বললেন, আমার 200 মিলিয়ন টন চুনা পাথর আছে, আমার 5 মিলিয়ন টন কয়লা আছে, আমার 9 ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস আছে। এই হচ্ছে আমেরিকানদের ধারণা। প্রতিবাদে মুজিবের জবাব, আমেরিকানরা ধরে নিয়েছে যে বাংলাদেশে মূলধন নেই, সম্পদ নেই, ভবিষ্যৎও নেই। এই ধারণা মুজিব পরিবেশিত তথ্য ও তার মর্যাদার পক্ষে অবমাননাকর। মুজিবের লক্ষ্যবস্তু অত্যন্ত জরুরি। আমার 1,500 লঙ্গরখানা আছে, আমার লোকদের বাঁচানোর জন্য চাই মোট 4,300 লঙ্গরখানা। প্রশাসনের প্রতিটি ইউনিটকে একটি করে। নিজের পেটে হাত বুলাতে বুলাতে বললেন মুজিব, যুক্তরাষ্ট্রকে দেবার মতো বাংলাদেশের কিছুই নেই। এ সত্য সম্বন্ধে সচেতন মুজিব তাই দুদেশের মধ্যে ব্যবধান দূর করার জন্য আমেরিকানদের অনুগ্রহ ও মানবিক দায়িত্ববোধের উপর ভরসা করছেন। এ পর্যায়ে জন ডি রকফেলার কথা বলার সুযোগ পেলেন। বললেন, দুদেশের মধ্যে হাজার ব্যবধান সত্ত্বেও আমেরিকান ও বাঙালিরা একই স্বাধীন বিশ্বের অংশ। অধ্যায় তাজউদ্দিনের বিদায়। 1. পাকিস্তানের মিলানওয়ালি কারাগার থেকে মুক্তি দিয়ে শেখ মুজিবকে এক অতিথিশালায় রাখা হয়েছে। আজকে ভুট্টো এসেছেন। তিনি প্রায় আসেন, গল্প করেন তার পুরনো রাজনৈতিক বন্ধুর সাথে।
ভুট্টো ছাড়া এই অতিথিশালার বাইরের খবর কিংবা দেশের খবর জানার কোনো উপায় নেই শেখ মুজিবুরের। এখন অবশ্য ভুট্টো পাকিস্তানের সর্বময় ক্ষমতার মালিক। একথা সে কথা বলতে বলতে তিনি মুজিবকে বলেন, তোমার স্বাদের বাংলাদেশ ভারতীয় সৈন্যরা দখল করে নিয়েছে, জানো এটা? শেখ মুজিব বিস্মিত, বিহ্বল, হতাশ, ক্ষুব্ধ। বিহ্বল অবস্থা কাটিয়ে তীব্র উম্মা নিয়ে স্বভাবসুলভ দৃঢ় কণ্ঠে শেখ মুজিব ভুট্টোকে বললেন, তাহলে আমি প্রয়োজনে তোমার সহযোগিতা নিয়ে ভারতীয় বাহিনীকে তাড়িয়ে দেব। ভুট্টো মিটমিট করে হাসেন, কারণ ভুট্টো জানতেন শেখ মুজিবের অলক্ষ্যেই এই আলাপ গোপনে রেকর্ড হচ্ছে। পরদিন আবার এলেন ভুট্টো, হাস্যোজ্জ্বল, হাতে একটা ট্যাপ রেকর্ডার। কৌশলাদি বিনিময় করে এই টেবিলে ট্যাপ রেকর্ডার রেখে চালিয়ে দিলেন। আগের দিনের পুরনো আলাপ বাজতে থাকল। নিশ্চুপ হয়ে শুনতে থাকলেন শেখ মুজিব। পেছনে উম্মা মিশ্রিত জলদ গম্ভীর কণ্ঠে শেখ মুজিব বলে চললেন, তাহলে আমি প্রয়োজনে তোমার সহযোগিতা নিয়ে ভারতীয় বাহিনীকে তাড়িয়ে দেব। দেশে ফিরে তিনি বিস্মিত হয়ে লক্ষ্য করলেন সর্বব্যাপী ভারতীয় সামরিক বাহিনীর উপস্থিতি। শুধু ভারতীয় বাহিনী নয়, ভারতীয় আমলারাও নানা কাজ করছে। এটা সদ্য স্বাধীন বাংলাদেশ কিনা ভারতের দখলকৃত উপনিবেশ, সেটাও বুঝতে কষ্ট হচ্ছে। শেখ মুজিবুরের কানে ভাসে ভুট্টোর কণ্ঠস্বর, তোমার স্বাধীন বাংলাদেশ ভারতীয় সৈন্যরা দখল করে নিয়েছে, জানো এটা? শেখ মুজিব প্রথম থেকে ভারতের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন। এদিকে তাজউদ্দিনের বিরোধীরা শেখ মুজিবকে বোঝাতে সক্ষম হন যে তাজউদ্দিন আহমেদ ভারতের নিকট দেশ বিকিয়ে দিতে চেয়েছিলেন এবং ভারতের সমর্থনে তিনি বেশ শক্তিশালী। তাজউদ্দিনের নামে শেখ মুজিবুরের কান ভারী করা শুরু হয়। তাজউদ্দিন আহমেদ তার নামে শেখ মুজিবুরের কাছে এই চুকলি কাটার বিষয়ে জানতে পেরে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে বলেন, যদি কোনোভাবে কেউ প্রমাণ করতে পারে যে সত্যি এ ধরনের কোনো চুক্তি তিনি করেছেন, তাহলে তিনি সরকার থেকে কেবল পদত্যাগই নয়, ফাঁসিতে ঝুলতেও প্রস্তুত আছেন। স্বাধীন বাংলাদেশে শেখ মুজিব আর তাজউদ্দিন এই দুই নেতার মধ্যে তৈরি হয় এক দূরত্বিক্রম দূরত্ব। এই বিষয়ে অনেকে মনে করেন যে শেখ মুজিবুরের হৃদয়ে মুক্তিযুদ্ধের অনুপস্থিতিজনিত অতৃপ্তিবোধ ছিল। এই অতৃপ্তি তাকে প্রচ্ছন্নভাবে এত দ্রুত ভারত বিমুখ করে তোলে। শেখ মুজিব দেশে প্রত্যাবর্তন করে ভারতের সঙ্গে যে আচরণ করেন তা দেশটির নেতাদের নিকট এক বিপন্ন বিষয়ে পরিণত হয়। অথচ তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। প্রায় একই সঙ্গে এই দুই নেতা মুসলিম লীগ রাজনীতিতে প্রবেশ করেন এবং 1964 সালে আওয়ামী লীগের পুনরুজ্জীবন কাল থেকে মুজিব ও তাজউদ্দিন হয়ে ওঠেন একে অন্যের পরিপূরক। 60-এর দশকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণে মুজিব তাজউদ্দিন এই নবীন জুটির আবির্ভাব ঘটে রাজনৈতিক মঞ্চে। তারা আওয়ামী লীগের প্রগতিশীল নতুন ধারার সূচনা করে। তারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিতেন একত্রে, বাস্তবায়ন করতেন কাঁধে কাঁধ মিলিয়ে। তাদের কাজ দেখে মনে হতো তারা এক ও অভিন্ন সত্তা। চূড়ান্ত বিচারে শেখ মুজিব বাঙালি মুসলিম জাতীয়তাবাদী ছিলেন, অন্যদিকে তাজউদ্দিন আহমেদ ছিলেন খাঁটি বাঙালি জাতীয়তাবাদ, এর চেতনায় সমৃদ্ধ একজন লিবারেল সোশ্যালিস্ট ডেমোক্রেট। তাজউদ্দিন আহমেদ যেখানে রাষ্ট্রনায়কোচিত গুণাবলীর অধিকারী, মুজিব সেখানে জনসম্মোহনী ক্ষমতাধর অবিসংবাদিত নেতা। মুজিব আবেগে আক্রান্ত হন, আর তাজউদ্দিন সূক্ষ্ম বিশ্লেষণী ক্ষমতা এবং নির্মোহ যুক্তি দ্বারা পরিচালিত একজন প্রয়োগবাদী রাষ্ট্রনায়ক। তাজউদ্দিন আহমেদ তার এই যোগ্যতার উৎকৃষ্ট প্রমাণ দিতে সক্ষম হয়েছিলেন মুক্তিযুদ্ধের 9 মাসে। শেখ মুজিবুরের অবর্তমানে পুরো মুক্তিযুদ্ধ নানা বাধা মোকাবেলা করে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিনের একক নেতৃত্বে পরিচালিত হয়। স্বাধীনতার পর দুজনের মধ্যে মৌলিক পার্থক্য প্রধান বিষয়গুলো ছিল শর্তযুক্ত বৈদেশিক সাহায্য গ্রহণ ও পররাষ্ট্রনীতি। তাজউদ্দিন আহমেদ আমেরিকা বা বিশ্ব আর্থিক সংস্থাগুলোর কোনো সাহায্য গ্রহণে অনিচ্ছুক ছিলেন। অন্যদিকে শেখ মুজিব পিতৃসুলভ দৃষ্টিভঙ্গি থেকে পুনর্গঠন ও জনগণকে বাঁচানোর জন্য যে কোনো দেশের সাহায্য গ্রহণ করতে ইচ্ছুক ছিলেন। এক্ষেত্রে দুই নেতার দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের বিষয়টি শুরু থেকে লক্ষ্য করা গেলেও সম্ভবত 1973 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তা প্রকাশ্যে দৃশ্যমান হয়। 3 জানুয়ারি পটুয়াখালীর এক জনসভায় মুজিব বাংলাদেশকে বিদেশি সাহায্য থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র সম্পর্কে বক্তৃতা করেন। পরদিন 4 জানুয়ারি সোভিয়েত প্রজাতন্ত্রের 50 বছর পূর্তি অনুষ্ঠানে তাজউদ্দিন আহমেদ বলেন,
ধনবাদী দেশের সাহায্য নিয়ে কোনোদিন সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা যায় না। সমাজতন্ত্র নির্মাণের জন্য চাই একই মতাদর্শে বিশ্বাসী তথা সমাজতান্ত্রিক দেশের সাহায্য এবং সেই সাথে আত্মনির্ভরশীল হওয়ার মনোভাব। তাজউদ্দিন আহমেদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপিত হতে থাকে। যুদ্ধ শেষে বাংলাদেশ সরকার তাৎক্ষণিক প্রয়োজন মেটাবার জন্য ভারতের নিকট কিছু কাগজের মুদ্রা ছাপিয়ে দেওয়ার অনুরোধ জানায়। বাংলাদেশের ভারত বিরোধী সেন্টিমেন্ট যখন তুঙ্গে, তখন জাসদ সমর্থন গণকণ্ঠ পত্রিকায় একই নম্বরের 2 টাকার নোটের বিশ্বাসযোগ্য ছবি ছাপানো হয়। এই খবরে বাজার সরব হয়ে ওঠে। ভারত বাংলাদেশের জাল মুদ্রা ছেপে পাঠিয়ে দিয়েছে এবং কালোবাজারে সেই সব টাকার মাধ্যমে জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে। তাজউদ্দিন আহমেদ ভারতের ছাপানো সকল প্রকার মুদ্রা ব্যাংকে জমা দিয়ে বদলে টাকা নেয়ার জন্য জনগণকে 2 মাস সময় দেন। চট্টগ্রামে শেরু মিয়া নামে এক কুখ্যাত চোরাচালানকারী চালান ধরা পড়ল। একটা মহল থেকে তাজউদ্দিনের নামে এই কুৎসা রটনা করা হলো যে এই শেরু মিয়া আসলে তাজউদ্দিনেরই ছদ্মনাম। মুক্তিযুদ্ধের সময়ে কলকাতার মুক্তিযুদ্ধের তহবিল থেকে প্রচুর টাকা আত্মসাৎ করে তাজউদ্দিন এই চোরা কারবারির ব্যবসা গড়ে তুলেছেন বলে এই কুৎসিত অপপ্রচার চালানো হয়। শেখ মুজিব চক্রান্তকারীদের প্ররোচনায় তাজউদ্দিনকে এমনই অবিশ্বাস করতে শুরু করেছিলেন যে তার কাছে কে আসে, কি কথাবার্তা হয়, এসব খবর তাকে জানাতে তিনি তৎকালীন অর্থসচিব কফিল উদ্দিন মাহমুদকে অনুরোধ করেছিলেন। এই মুখোমুখি অবস্থান তাজউদ্দিন আহমেদের জন্য মর্মপীড়ার কারণ হয়। তিনি উপলব্ধি করেন যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে তার উল্টো স্রোতে দেশ চলতে শুরু করেছে। এক পর্যায়ে তাজউদ্দিন আহমেদ প্রশাসন থেকে সরে আসার জন্য মনস্থির করেন। তবে শেখ মুজিব ও তার অন্যান্য ঘনিষ্ঠ সহকর্মীর অনুরোধে এই সিদ্ধান্ত থেকে বিরত থাকেন। তাজউদ্দিন যখন বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের গভর্নরদের সভায় যোগ দেওয়ার জন্য ওয়াশিংটনে যান, তখন তার আগেই নিউ ইয়র্কে পৌঁছেন শেখ মুজিব জাতিসংঘের সভায় যোগদানের জন্য। বাংলাদেশ সে বছর জাতিসংঘের সদস্য পদ লাভ করে। সেবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সঙ্গে শেখ মুজিবের 15 মিনিটের এক সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল। তাজউদ্দিন আহমেদ পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করে মুজিবের আহ্বানের অপেক্ষায় থাকেন। বিশ্বব্যাংকের সভায় যোগদানের উদ্দেশ্যে ওয়াশিংটনে গিয়ে ঘনিষ্ঠদের ইঙ্গিত দেন। সম্ভবত সেটাই অর্থমন্ত্রী হিসেবে তার শেষ সফর। কাজেই মন্ত্রিপরিষদ থেকে তাজউদ্দিন আহমেদের বাদ পড়াটা সাধারণ্যে আকস্মিক বিষয় বলে মনে হলেও তার ঘনিষ্ঠরা পূর্বাহ্নেই তা জানতে পারেন। বস্তুত সচেতন মহলে এ বিষয়ে কানা ঘোষাও লক্ষ্য করা যায়। তাজউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে ইউরোপ ও আমেরিকার সফর শেষে দেশে ফেরার পথে জাপানের টোকিওতে যাত্রাবিরতি করেন। সেখানে বাংলাদেশ দূতাবাসে তিনি প্রকাশ্য সমালোচনা করে বলেন, মুজিব দুর্নীতি পরায়ণদের প্রশ্রয় দিচ্ছেন এবং তার কোনো কোনো আত্মীয় স্বজনও এই ধরনের কাজের সঙ্গে জড়িত। বলাই বাহুল্য, এই সংবাদ মুজিব যথাসময়েই পান। 2. শেখ মুজিব বাকশাল করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাজউদ্দিন রাগ করে কদিন অফিসে যাননি। তারা দুজন একে অন্যের বাড়িতে যাতায়াত করতেন, অবাধে বুদ্ধি পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করতেন। এমন সময় একদিন শেখ মুজিব তাজউদ্দিনের বাসায় এলেন। গম্ভীর মুখে শেখ মুজিব উঠে গেলেন দোতলায়। বাসার সবাই দুজনের উচ্চস্বরে তর্কাতর্কি শুনতে পেলেন। তাজউদ্দিন বলছেন, মুজিব ভাই, আজকে আমি আপনাকে যে কথাগুলো বলবো আমি জানি আপনি সেই কথাগুলো যুক্তি দিয়ে খণ্ডাতে পারবেন না। গণতন্ত্রকে হত্যা করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একমাত্র রাজনৈতিক দল বাকশাল গঠন করার পরিণাম হবে ভয়াবহ। দলের হাতের অস্ত্র, দলীয় ক্যাডারদের আইনশৃঙ্খলা রক্ষার বাধা সৃষ্টি ও সাধারণ মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে আত্মীয় স্বজন ও দলের প্রভাবশালী লোকেরা অন্যায় সুবিধা নিচ্ছে। মুজিব ভাই, এই জন্য কি আমরা 24 বছর সংগ্রাম করেছিলাম? যেভাবে দেশ চলছে তাতে এক সময় যখন আপনিও থাকবেন না, আমরাও থাকব না, তখন দেশ চলে যাবে রাজাকার আলবদরের হাতে। 26 অক্টোবর 1974 তাজউদ্দিন পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে স্বাক্ষর দিয়ে অফিস থেকে ফোন করে স্ত্রীকে জানালেন, লিলি, আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। 12:22 আমি পদত্যাগপত্রে সই করেছি। তাজউদ্দিনের স্ত্রী 72 সাল থেকে তাকে বলতেন তিনি মন্ত্রিসভার বেশি দিন টিকতে পারবেন না, তাকে কাজ করতে দেয়া হবে না। দুপুর 1টার কিছু পরে তাজউদ্দিন সরকারের বাসায় ফিরে এলেন বন্ধু আরহাম সিদ্দিকের গাড়ি করে।
নিজের জন্য সরকারি গাড়ি ব্যবহার বন্ধ করলেন পদত্যাগের সঙ্গে সঙ্গেই। তাজউদ্দিনের বাসায় ফিরে আসার পরপরই তার বাড়ির লোকে লোকারণ্য হয়ে গেল। দেশের সব পত্র পত্রিকায় শিরোনাম হলো তাজউদ্দিনের পদত্যাগ। সরকার প্রভাবিত কিছু কাগজে লেখা হলো বৃহত্তর জাতীয় স্বার্থে তাজউদ্দিন আহমেদকে পদত্যাগ করানো হলো। বৃহত্তর জাতীয় স্বার্থটা কি, এই প্রশ্নের কোনো উত্তরেই কেউ খুঁজে পেল না সংবাদপত্রের কোনো বিবরণে। ঐতিহাসিক চরমপত্রের রচয়িতা ও পাঠক M.R. আখতার মুকুল লিখলেন, মন্ত্রিসভা থেকে তাজউদ্দিন বিদায় নিলেন। মনে হলো শেখ মুজিবুরের কমর থেকে শানিত তরবারির অদৃশ্য হয়ে গেল। ছায়ার মতো যে নির্লোভ ব্যক্তি অসাধারণ নিষ্ঠার সঙ্গে শেখ মুজিবকে অনুসরণ করেছেন, কোনো এক গোপন চক্রান্তের ফাঁদে পা দিয়ে শেখ সাহেব সেই মহৎপ্রাণ ব্যক্তিটিকে ক্ষমতাচ্যুত করলেন। পদত্যাগের কয়েক ঘন্টা আগে থেকেই সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকেরা সচিবালয় ঘিরে রেখেছিল। পদত্যাগ করার পরও তাজউদ্দিনের যেন মুক্তি মিলল না, তার উপর কড়া নজর রাখা হলো। তার গতিবিধির উপর রিপোর্ট করার জন্য সরকারি গোয়েন্দা সংস্থাগুলোকে নিযুক্ত করা হলো। প্রথমে সরকারি বাসভবন, সেটা ছাড়ার পর তাজউদ্দিনের নিজস্ব বাসভবনের উপর নজর রাখা শুরু হলো। তাজউদ্দিন দুঃখ করে বলতেন যে পাকিস্তান আমলেও যেমন গোয়েন্দা লেগে থাকত, স্বাধীন বাংলাদেশেও ঠিক একই অবস্থা। বাস্তবে পাকিস্তান থেকে ভৌগোলিক ও রাজনৈতিক স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশের রাজনীতি ও প্রশাসন পাকিস্তানের স্বৈরতান্ত্রিক চরিত্র ও মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। শেখ মুজিব বাস্তবিকেই তাজউদ্দিনকে ত্যাগ করেছিলেন। পরবর্তীকালে যে বাকশাল গঠন করা হয়, সেখানে তাকে কোনো গুরুত্বপূর্ণ পদে তো নয়ই, কেন্দ্রীয় কমিটির সদস্য পদেও স্থান দেওয়া হয়নি। তাজউদ্দিনের অপসারণের পর CIA তাদের টপ সিক্রেট ডকুমেন্টে লেখেন, প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বামপন্থী অর্থমন্ত্রী ও মন্ত্রিসভার সমাজতন্ত্রের পক্ষে মুখ্য প্রবক্তা ও সোভিয়েত ইউনিয়ন ও ভারতের বড় বন্ধু তাজউদ্দিন আহমেদকে পদত্যাগ করতে বলেছেন। তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তাজউদ্দিনের অপসারণ বিশেষ করে যারা মুজিবের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল, সেই সামরিক কর্মকর্তাদের প্রতি একটি সংকেত হিসেবে গণ্য করা হতে পারত। এর অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম, এমনকি তা আওয়ামী লীগের দীর্ঘদিনের কাণ্ডারীদের পরিত্যাগের বিনিময়ে হলেও। তাজউদ্দিনের শাসক দল আওয়ামী লীগ বামপন্থীদের নেতা, তিনি বহুদিন ধরে অর্থনৈতিক সমস্যার একটা বাস্তবানুগ সমাধানের দাবি করে আসছিলেন। তিনি প্রকাশ্যে ঘন ঘন সরকারের পরিকল্পনার বিরুদ্ধে অসন্তোষ ব্যক্ত করেছেন। মুজিব সংবিধান সংশোধন করে একটি অধিকতর কেন্দ্রীভূত ও কর্তৃত্বপরায়ণ রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি প্রবর্তন করতে চাইছিলেন। আর সেই পরিবর্তনকে বাংলাদেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা তাদের পক্ষে অনুকূল মনে করবেন বলেই প্রতীয়মান হচ্ছিল তাজউদ্দিনের কাছে। অবশ্য তাজউদ্দিন আহমেদকে অপসারণের সম্ভাব্য একটি কারণ হতে পারে এই যে, বাংলাদেশের জন্য পাশ্চাত্যের দাতা দেশগুলোর একটি কনসর্টিয়াম গঠনের উদ্যোগে তিনি বিরোধিতা করেছেন। মুজিব হয়তো ভেবেছেন যে মন্ত্রিসভায় তাজউদ্দিনের অব্যাহত উপস্থিতির সাহায্য সংক্রান্ত আলাপ আলোচনাকে অপ্রয়োজনীয়ভাবে সমস্যার মধ্যে ফেলে দেবে। একুশ অধ্যায়, বাকশাল, আনুষ্ঠানিক স্বৈরতন্ত্রের যাত্রা শুরু হল। 1 মধ্য ৭৪-এর বর্ষাকালের একটা দিন। অঝোরে বৃষ্টি হচ্ছে, চারপাশ অন্ধকার, আকাশ ঘন মেঘে ঢাকা। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান একাকী তার অফিস কক্ষে পায়চারি করছেন। তিনি দৃশ্যত খুবই দুশ্চিন্তাগ্রস্ত ও বিচলিত। তার সাথে দেখা করতে এসেছেন পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নুরুল ইসলাম। অফিস কক্ষে তাকে দেখে মুখ ফেরালেন এবং খুবই বিমর্ষ কণ্ঠে স্বগোক্তির মতো করে বললেন, আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না। আমি জীবনের অনেকটা বছর তাদের সাথে একসঙ্গে থেকেছি, বিভিন্ন পর্যায়ে একত্রে কাজ করেছি। তারা অত্যন্ত ক্ষমাহীন। আপনি যদি একটা ভুল করেন বা কোনো কাজে একবার ব্যর্থ হন, তাহলে আপনার সারা জীবনের অর্জন ধূলিসাৎ হয়ে যাবে। তারা এখন আমাকে জাতির পিতা বলে, কিন্তু পর মুহূর্তেই তারা বদলে যাবে, আমাকে জাতির বলে ডাকতে শুরু করবে। তিনি হয়তো তার রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় ভেবেছিলেন। কোনো ভুল হয়ে যাচ্ছে কি না সেটা নিয়ে সম্ভবত তিনি কিঞ্চিত দ্বিধাতেও ছিলেন। এর মধ্যেই এই নবীন দেশ এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ পার করেছে। চারদিকে সমস্যা,
দলের লোকজন বেপরোয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বিষহ, মানবাধিকার পরিস্থিতি ভয়ঙ্কর। তার তুঙ্গস্পর্শী জনপ্রিয়তায় এখন ভাটার টান। এমন সময় তিনি একদলীয় বাকশাল প্রবর্তন করলেন। সারা জীবন তিনি বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের জন্য লড়াই করে অবশেষে কেন একদলীয় ব্যক্তিতান্ত্রিক শাসনের দিকে ঝুঁকেছিলেন, সেটার বস্তুনিষ্ঠ কারণ খুঁজে পাওয়া সম্ভব নয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেনও জানতেন না তিনি কার সাথে পরামর্শ করে বাকশাল গঠনের পরিকল্পনা করেছিলেন। অনেকে বলেন তাকে এই বুদ্ধি দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। তবে বাকশাল নিয়ে সিপিবির উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাকশাল গঠিত হবার পরে সাংগঠনিকভাবে নগণ্য প্রতিনিধিত্ব সত্ত্বেও তারা বাকশাল কর্মসূচি এগিয়ে নিতে অতিমাত্রায় আন্তরিক ও উৎসাহী ছিল। এমনকি বাকশালে যোগ দেবার জন্য তারা নিজেদের দলকে বিলুপ্ত করে দেয়। শ্রমিক শ্রেণীর দল দাবিদার কোনো দেশের কমিউনিস্ট পার্টির অপর একটি বর্জুয়া দলে রাতারাতি এবং স্বেচ্ছায় বিলীন হয়ে যাওয়ার এমন ঘটনা আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে বিরল। যদিও দীর্ঘ প্রায় এক যুগ পর প্রকাশিত এক দলিলে সিপিবি দাবি করেছে বাকশালে যোগ দিলেও পার্টি গোপনে তার সংকুচিত একটি কাঠামো বজায় রেখেছিল। এতে প্রমাণিত হয় বাকশাল এর সাংগঠনিক কাঠামোর ব্যাপারে সিপিবির অস্বস্তি ছিল। বাকশাল গঠনের ক্ষেত্রে সিপিবির যে সক্রিয় ভূমিকা ছিল সেই বিষয়ে দলটির পক্ষ থেকে স্বীকারোক্তি পাওয়া যায়। দল বিলুপ্ত করে বাকশালে যোগদানের বিষয়ে সিপিবি সম্পাদক মণ্ডলীর সভায় ভোটাভুটিতে যোগদানের পক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েছিল। বাকশাল কর্মসূচি ঘোষণার কয়েকদিন পর 1975-এর 19 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় বিলুপ্ত সিপিবি ও সেই সময়ে বাকশালের নেতা মোহাম্মদ ফরহাদ বাকশালকে একটা বিপ্লবী প্রক্রিয়া হিসেবে অভিহিত করেন। বাকশাল নিয়ে দৃশ্যমান আলাপ নিজের রাজনৈতিক কর্মীদের সঙ্গে না করলেও সিপিবির সঙ্গে 6 মাস ধরে দীর্ঘ আলাপ আলোচনা করেছিলেন শেখ মুজিব। 1974 জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মুজিবের সঙ্গে সিপিবির কয়েক দফা বৈঠক হয় এবং মুজিবের নেতৃত্বে সিপিবির ভাষায় সৎ ও সমাজতন্ত্রমনাদের নিয়ে যে একটি একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছে সে বিষয়ে সিপিবির ওয়াকিবহাল ছিল এবং নিজেদের পার্টিকে তারা সেভাবেই প্রস্তুত করেছিল। 73 জানুয়ারিতে ঢাকায় এবং মার্চে গোপালগঞ্জে সরকার ও ক্ষমতাসীন দলের হাতে দলের কর্মী ও সংগঠকদের নির্মম হত্যাকাণ্ডের পরেও সিপিবির শর্তহীন ও লাগাতার সমর্থন শেখ মুজিবকে একদলীয় শাসনে উদ্বুদ্ধ করতে থাকতে পারে। অনেকে মনে করেন সিপিবি এ সময় পশ্চিমবঙ্গের সিপিআই এর অভিজ্ঞতা দিয়েই বিশেষভাবে প্রভাবিত ছিল। যে অভিজ্ঞতার মূল বিষয় ছিল সোভিয়েতপন্থী হিসেবে টিকে থাকতে হলে বাম মধ্য ঘরানার একটি বড় সংগঠনের আনুকূল্য প্রয়োজন। সিপিআই যেটা পেয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে। তবে সিপিবি ও সিপিআই উভয় সংগঠনেই সে সময় সোভিয়েত তাত্ত্বিক আর উলিয়ানভস্কি ও পাভলভের এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার সমাজতান্ত্রিক উত্তরণ বিষয়ক তথ্য দ্বারা প্রভাবিত ছিল। তাদের সেই তথ্য অনুযায়ী এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীন দেশগুলো সোভিয়েত ইউনিয়নের সহায়তায় অপুঁজিতান্ত্রিক পথে সমাজতন্ত্রে পৌঁছে যেতে পারে। সমাজতন্ত্রে পৌঁছানোর এই বিশেষ প্রক্রিয়ায় মার্ক্সবাদী লেনিনবাদী পার্টির প্রত্যক্ষ নেতৃত্বের প্রয়োজন নেই। এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার সোভিয়েতপন্থী কমিউনিস্ট দলগুলো 1971-এর পরবর্তী সময় এই তথ্য অনুসরণ করে সদ্য স্বাধীন দেশগুলোতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালায় এবং তা যথারীতি ব্যর্থ হয়। এই তথ্যের আলোকে অধনবাদী পথে সমাজতন্ত্রে পৌঁছাতে করণীয় হল মিশ্র অর্থনীতি থেকে ধীরে ধীরে রাষ্ট্রীয় খাতকে একচেটিয়া করে তোলা, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বিশ্ব সমাজতান্ত্রিক শিবিরের সঙ্গে মৈত্রীবদ্ধ হওয়া, তাদের সহায়তা নেয়া, বৈপ্লবিক একনায়কতন্ত্র কায়েম, প্রয়োজনীয় অমার্ক্সীয় সমাজতন্ত্রীদের নেতৃত্বে সব ধরনের পুঁজির বিরুদ্ধে দৃঢ় সংকল্প ব্যবস্থা নেয়া ইত্যাদি। বাংলাদেশে 71 থেকে 75 পর্যায়ে বাকশাল কায়েম, অর্থনীতিতে রাষ্ট্রীয় খাতের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা, রাজনীতিতে ন্যাপ ও সিপিবি আওয়ামী লীগের গণ ঐক্যজোট প্রতিষ্ঠা ইত্যাদি প্রধান ঘটনাবলীর পেছনে উলিয়ানভস্কির উপরোক্ত তত্ত্বের গভীর প্রভাব কাজ করেছে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশের 10ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন।
তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।